কলেজ লাইফটা শেষ করলাম কিছুদিন হলো। কয়েকদিন পর ভার্সিটিতে নতুন জীবন শুরু হবে, কিন্তু এর আগে আমি আর আমার সব বন্ধুরা মিলে একটু এনজয় করছি। মানে আমরা এক জায়গার পর এক জায়গা ট্যুর দিচ্ছি। এভাবেই দিনগুলি যাচ্ছিল। ভার্সিটিতে ভর্তির আগে যত আনন্দ আছে করে নিব। এখন আমি আর আমার বন্ধুরা আছি রাঙ্গামাটি। কিছুদিন আগে কক্সবাজার থেকে আসলাম। এর আগে অনেক জায়গা ঘুরে ফেলেছি। এই রাঙ্গামাটি হচ্ছে আমাদের সর্বশেষ ট্যুর। এরপরে সবাই বাড়ি ফিরে আবার পড়াশোনা শুরু করব। আরে এতক্ষণ ধরে এত বকবক করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো পরিচয় দিলাম না। আমি অনেক, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা শহরের একজন নামী ব্যবসায়ী। আমি আর আমার বন্ধুরা সবারই ধনী পরিবার, কেউ কারো থেকে কম যায় না। কলেজে থাকতে আমরা পুরো কলেজে রাজত্ব করেছি, সিনিয়ররাও পাল্লা দিয়ে পারেনি। এখন পরবর্তী টার্গেট ভার্সিটি। প্ল্যান আছে ভার্সিটিতেও আমরাই রাজত্ব করব। আপনাদের সাথে কথা বলছি তখনই আমার সবচেয়ে কাছের বন্ধু নিলয় আমার কাছে আসে। কিরে অনেক, কি ভাবছিস? না, তেমন কিছু না। আর তো মাত্র একদিন, মানে আজকের দিনটাই। আগামীকাল সবাই ফিরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছিস। এই মজা ঠাট্টার মধ্যে দিয়ে কবে যে এতগুলো দিন চলে গিয়েছে বুঝতেই পারিনি। হ্যাঁ, ভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে আরও 20 দিন আগে, আর আমরা কেউই এখন পর্যন্ত ভর্তি হলাম না। হ্যাঁ, আমাদের দেরি হয়ে গিয়েছে। এই রাঙ্গামাটিতে তো আম্মু আসতে দিচ্ছিল না, অনেক কষ্টে বুঝিয়ে এসেছি। এটা কি তোর একার সাথেই হয়েছে? আমাদেরও একই অবস্থা হয়েছে। আচ্ছা বাদ দে, যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা ভার্সিটিতে হয়তো এবার শেষে ভর্তি হব, কিন্তু পুরো ভার্সিটিতে রাজত্ব আমরাই করব। তখন আমরা হাসি। দেখতে দেখতে দিন শেষ হয়ে যায়। পরের দিন সকালে আমরা রওনা দেই। আমাদের বাড়ি ঢাকায়, তাই যেতে অনেক সময় লাগবে। প্রায় 8 ঘন্টা জার্নির পর আমরা ঢাকায় এসে পৌঁছালাম। সময়টা তখন সন্ধ্যা 7টা। আমি বন্ধুদের সবাইকে বলে দিলাম কালকে সবাই একসাথে বাইক দিয়ে ভার্সিটিতে এন্ট্রি নিব। সবাই সম্মতি জানিয়ে চলে গেল। তারপর আমি সোজা চলে যাই বাসায়। দারোয়ান মামা গেট খুলে দিলে ভেতরে গিয়ে দরজার কলিং বেল দিতেই একজন এসে দরজা খোলে। কে দরজা খুলেছে সেটা না দেখে আমি সোজা ভেতরে ঢুকে যাই। বুঝতে পেরেছি একটা মেয়ে দরজা খুলেছে। আমি কাজের লোক মনে করে আর পিছন ফিরে না তাকিয়ে সোজা ওপরতলায় এসে আমার রুমে চলে আসি। রুমে এসে ব্যাগ রেখে ওয়াশরুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আম্মু বসে আছে। আম্মু আমাকে দেখে বলে, কি রে, কখন এলি? এই তো আম্মু, মাত্র এসে ফ্রেশ হলাম। এবার কিন্তু আর কোনো ট্যুর হবে না বলে দিলাম। আরে আম্মু, কি যে বলো, আমরা এমনিতেই আর কোনো ট্যুরে যাচ্ছি না। আগামীকাল থেকেই ভার্সিটিতে পড়াশোনা শুরু করব। আচ্ছা ঠিক আছে, রাত হয়ে গিয়েছে, এখন খেতে আয়। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি আসছি। তারপর আম্মু চলে গেল। আমি ফোনের নোটিফিকেশানগুলো চেক করে তারপর ফোন রেখে চলে আসলাম নিচে। ডাইনিং রুমে এসে বসতেই খেয়াল করি টেবিলে একটা মেয়ে বসে আছে। মেয়েটিকে ঠিক চিনতে পারলাম না। এদিকে বস অনিক। আর ও হচ্ছে সাইমা, আমার বান্ধবী, মানে তোর শায়লা আন্টির মেয়ে। ও তোদের ভার্সিটিতেই ভর্তি হয়েছে। আম্মুর কথা শুনে আমি মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিলাম। হাই, আমি অনিক, অনার্স প্রথম বর্ষ। হ্যালো, আমি শাইমা, অনার্স দ্বিতীয় বর্ষ। তারপর আমি একটি চেয়ার টেনে বসলাম। তখনই আব্বু আসে। কেমন আছো আব্বু? এই তো ভালো। তোর শেষ হয়েছে তাহলে? হ্যাঁ বাবা, আগামীকাল থেকেই ভার্সিটিতে যাব। আমার কি প্রিন্সিপালকে কিছু বলে দিতে হবে? না বাবা, এর কোনো দরকার নেই। আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার সব কিছু ঠিক করে দিয়েছেন, আমাদের কিছুই করা লাগবে না। সাইমা আপু আমার চেয়ে 1 বছরের সিনিয়র। টেবিলে বসে কথাটা শুনে একটা
অদ্ভুত অনুভূতি হলো। এমন ধনী পরিবারের ছেলে হয়েও তার চেয়ে সিনিয়র কারোর সঙ্গে এভাবে কথা বলতে হবে, এটা কিছুটা অস্বস্তিকর। তবুও মুখে হাসি বজায় রেখে বললাম, আপু। হ্যাঁ আপু, তোমার চেয়ে 1 বছর আগে ভর্তি হয়েছি একই ডিপার্টমেন্টে, তাই ভার্সিটিতে দেখা হলে গাইড করে দিতে পারি। দেখো অনিক, কি ভালো কথা, সাইমার কাছে টিপস নিস। তুই তো একদম নতুন। মায়ের কথা শুনে আমি মনে মনে বলছি, টিপস? ভার্সিটি রাজত্ব করতে যাচ্ছি, আমাকে টিপস দেবে? একটু বেশি হয়ে গেল না? তারপরেও হাসি মুখে বললাম, অবশ্যই আপু। শোন অনিক, তোর শায়লা আন্টি আর আমি মিলে সিদ্ধান্ত নিলাম, সাইমা আগে যে ভার্সিটিতে পড়তো সেটা ওদের বাড়ির কাছে হলেও তেমন ভালো ছিল না, তাই সাইমাকে এই ভার্সিটিতে ট্রান্সফার করিয়ে দিলাম। ওর ক্লাস তো 20 দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। তোর তো কাল প্রথম দিন, কিন্তু সাইমা এর মধ্যে অনেকগুলো ক্লাস করে ফেলেছে। ও তাই? হ্যাঁ, আর তোর শায়লা আন্টির বাসার ভার্সিটি থেকে অনেক দূরে। তাছাড়া ভার্সিটির আশেপাশে তেমন ভালো কোনো হোস্টেলও নেই। তাই আমি জোর করে সাইমাকে বললাম আমাদের বাড়িতেই থাকতে। ও তোর ওপর নজরও রাখতে পারবে। তোর কোনো সমস্যা নেই তো? না না, আমার কিসের সমস্যা, আমি তো খুবই খুশি। ভালোই হলো, পড়াশোনার আলাপ করতে পারবি। আব্বুর কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। দ্রুত রাতের খাবার শেষ করে ওপরে নিজের ঘরে চলে এলাম। একটা সিনিয়র মেয়ে এসে বাড়িতে থাকবে, এটা মানতে মন চাইছিল না, কারণ আমার সব বন্ধুদের কাছে আমি কলেজের কিং, আর এখন এই খবরটা জানলে তো ওরা হাসাহাসি করবে। এরপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আজকে লাস্ট ডে বলে কথা। তারপর ড্রেস চেঞ্জ করে নিলাম, কালো শার্ট, কালো প্যান্ট, কালো চশমা আর কালো ঘড়ি। এক কথায় সব কালো, শুধু আমি মানুষটা একটু ফর্সা আর কি। তারপর নিচে নামলাম। আব্বু আম্মু সহ সাইমা আপুও তাকিয়ে আছে। কি রে, তুই কি ভার্সিটিতে যাচ্ছিস নাকি কোনো সিনেমায় কাজ করতে যাচ্ছিস? আরে মা, কি যে বলো না। তারপর আমি নাস্তা করে নিলাম। সাইমা আপু অনেকক্ষণ তাকিয়েছিল আমার দিকে। আমার নাস্তা শেষ করে উঠে দেখি সাইমা আপু বেরোচ্ছে, আমিও বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সাইমা আপু আমাদেরই একটা গাড়িতে করে যাচ্ছে। আব্বু দিয়েছে হয়তো। আমি আর সেদিকে না তাকিয়ে গ্যারেজে গিয়ে আমার ব্ল্যাক হর্স আর 15 নিলাম। তারপর বের হয়ে গেলাম। রাস্তায় আমার বন্ধুরা সবাই একসাথে হই। তারপর সবাই একসাথে ভার্সিটির দিকে যায়। সবারই সেম লুক। ভার্সিটিতে ঢুকতেই পুরো ভার্সিটির চোখ আমাদের দিকে। দূরে দেখলাম সাইমা আপু তার বান্ধবীদের সাথে বসে আছে। সবাই আমার দিকেই তাকিয়ে আছে। আমার আর আমার বন্ধুদের দাপুটে এন্ট্রি দেখে পুরো ভার্সিটি থমকে গেল। একসঙ্গে 6টি কালো R15 বাইকের গগনবিদারী আওয়াজ, আর বাইকগুলো থেকে একই কালো পোশাকে, কালো শার্ট, কালো প্যান্ট, কালো গ্লাস নেমে আসা 6 জন সুদর্শন ছেলে। এ যেন কোনো সিনেমা দৃশ্য। বাইক থেকে নেমে আমি একবার চারদিকে তাকালাম। আমার উদ্দেশ্য সফল। সবার চোখে এখন কেবল বিস্ময় আর আলোচনা। বন্ধুদের দিকে তাকিয়ে একটা গর্বিত হাসি দিলাম। এটাই আমাদের রাজত্ব করার প্রথম ধাপ। কিরে, সব তো আমাদের দিকে তাকিয়ে আছে, একদম কিংসদের এন্ট্রি। আমি চোখে কালো গ্লাস ঠিক করতে করতে বলি, আরে এটাই তো প্ল্যান ছিল, চল প্রিন্সিপালের অফিসে যাই। আমরা যখন হেঁটে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম বেশ কিছু সিনিয়র আর জুনিয়র স্টুডেন্ট গুঞ্জন করছে। আমার নজর গেল সাইমা আপুর দিকে। তিনি তার বান্ধবীদের সাথে একটি বেঞ্চে বসেছিলেন। তার বান্ধবীরা হাঁ করে আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু সাইমা আপুর চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ, একটু বিরক্তি, একটু হাসি আর খানিকটা কৌতুক। তিনি যেন মজা নিচ্ছেন। ভার্সিটির অ্যাডমিশন এবং সাইমার সতর্কবার্তা, প্রিন্সিপাল স্যার আমাদের পরিচিত হওয়ায় অ্যাডমিশনের কাজ 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। আমরা সোজা ডিপার্টমেন্টের দিকে রওনা হলাম।
চল এবার একটু ডিপার্টমেন্টটা ঘুরে দেখি। আমরা হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখন পেছন থেকে একটা অপরিচিত কণ্ঠস্বর শুনলাম। অনিক, একটু দাঁড়াও। আমি আর আমার বন্ধুরা থামলাম। সাইমা আপু দ্রুত পায়ে আমাদের দিকে হেঁটে এলেন। তোমরা এখন কোথায় যাচ্ছ? ক্লাস তো শুরু হয়ে গিয়েছে। ক্লাস? আরে আপু, প্রথম দিন, একটু ঘুরে না দেখলে কি হয়? আর এখন তো সিনিয়রদের সাথে ইন্ট্রোডিউস হওয়ার টাইম। ভার্সিটি কলেজ নয় অনিক, এখানে সব সিনিয়র তোমার পাল্লা দেওয়ার মতো নয়। আর তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস বিল্ডিং আলাদা। এখন যাও ক্লাসে গিয়ে বসো, না হলে প্রথম দিনেই লেকচার মিস করবে। তোমাদের ডিপার্টমেন্ট ফার্স্ট ফ্লোরে। কি রে অনিক, এটা তোর কে? প্রথম দিনেই বসের মতো অর্ডার দিচ্ছে, তাও আবার তোকে। আপু, এত টেনশন করছেন কেন? আমরা ঠিক আছি। আমি আন্টির অনুরোধে তোমার উপর নজর রাখছি, আমার কথা শোনো। এই কথাগুলো সাইমা আপু এত শান্ত আর আত্মবিশ্বাসের সাথে বললেন যে আমি বা আমার কোনো বন্ধু প্রতিবাদ করার সুযোগ পেলাম না। আমাদের দাপট যেন মুহূর্তের জন্য থমকে গেল। ওকে আপু, যাচ্ছি। থ্যাংক ইউ ফর দ্য গাইডেন্স। আমরা দ্রুত হেঁটে আমাদের ক্লাসরুমের দিকে চলে গেলাম। যেতে যেতে বন্ধুরা হাসাহাসি শুরু করলো। কিং অব দ্য কলেজকে প্রথম দিনেই এক মেয়ে বাংলা মাস দিয়ে দিল। চুপ কর, উনি আমার আন্টির মেয়ে আর 1 বছরের সিনিয়র। তাছাড়া বাড়িতে একই সঙ্গে থাকি। মূল কথা, আম্মুর সাথে ওনার ঘনিষ্ঠতা বেশি। কথার মাঝেই আমি মনে মনে বলি, এই মেয়েটা প্রথম দিনেই আমার সব প্ল্যান এলোমেলো করে দিচ্ছে। একে তাড়াতাড়ি বাড়ি থেকে সরাতে হবে, না হলে ভার্সিটিতে আর মানসম্মান কিছুই থাকবে না। ক্লাসে গিয়ে বসলাম। লেকচার শুরু হয়ে গেল, কিন্তু আমার মনে তখনও সাইমা আপুর শান্ত অথচ কঠোর চোখজোড়া ভাসছে। তার কথাগুলো যেন কেমন এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ভার্সিটির প্রথম দিকের দাপটটা কেমন যেন কমে আসছিল। কারণটা আর কেউ না, সাইমা আপু। আমার বন্ধুরা এখনও ভাবে আমরাই কিং, কিন্তু আমার মনে হতে শুরু করেছে এই ভার্সিটির আসল রানী অন্য কেউ, আর সে আমাদের সাথেই থাকে। প্রথম প্রথম সাইমা আপুর সাথে আমার সব কথা হতো বিরক্তি নিয়ে, কিন্তু এই কয়েকদিনে বাধ্য হয়েই ওর সাথে অনেক মিশতে হয়েছে। ভার্সিটির সব সিনিয়রদের থেকে ও কেন জানি একটু আলাদা। ও সহজে রাগ করে না, কিন্তু ওর একটা শান্ত কথাতেই আমার অহংকারের দেওয়ালটা ভেঙে গুড়িয়ে যায়। একদিন বন্ধুদের সাথে বাইক পার্কিং নিয়ে এক সিনিয়র ব্যাচের ছেলের সাথে সামান্য ঝামেলা হলো। ওরা আমাদের চেয়ে শক্তিশালী কম ছিল না, কিন্তু ঝগড়াটা যখন চরমে, ঠিক তখনই সাইমা আপু কোথা থেকে এসে হাজির হলো। এখানে কি হচ্ছে? তোমরা সবাই আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাই না? সিনিয়র ছেলেটা সাইমা আপুকে চিনত। হয়তো একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে ওর প্রভাবের কথা সবাই জানত। ছেলেটা মাথা নিচু করে বলল, সাইমা আপু, এই নতুন ব্যাচের ছেলেগুলো ডিস্টার্ব করছে। আমাদের কোনো দোষ নেই, ওরাও ঝামেলা শুরু করেছে। যাই হোক, এটা ভার্সিটি, ছোটখাটো বিষয় নিয়ে চিৎকার করবে না। অনিক, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, চলো আমার সাথে। উনি আমাকে প্রায় জোর করে টেনে নিয়ে এলো সেখান থেকে। আমার রাগ হচ্ছিল। সবার সামনে ও আমাকে এমনভাবে নিয়ে এলো যেন আমি ওর বাধ্য ছোট ভাই। কি হলো আপু? আমি ওদের সামলে নিতে পারতাম, সবার সামনে এভাবে অপমান করলেন কেন? তুমি কি চাও প্রথম সপ্তাহেই তোমার বাবার কাছে তোমার ঝগড়ার নালিশ যাক? তোমার বাবার কত সম্মান এখানে জানো? আর তুমি কি করছো? কলেজের স্বভাব এখানে টেনে এনেছো কেন? আমি চুপ করে গেলাম। ওর কথাই যুক্তি ছিল, আরও চোখ দুটো আমাকে শান্ত করতে বাধ্য করছিল। এরপর থেকে সাইমা আপু আমার ওপর একটা অলিখিত নজরদারি শুরু করলো। ক্লাসের পরে বন্ধুদের আড্ডার মাঝেও ও কখনো কখনো এসে দাঁড়াতো, তবে সবসময়ে কোনো না কোনো কাজের অজুহাতে। একদিন আমি একটা জরুরি অ্যাসাইনমেন্ট নিয়ে খুব সমস্যায় ছিলাম। রাতে বাড়িতেও সেটা নিয়ে মাথা ঘামাচ্ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল।
কে? আমি। তোমার টেবিলের উপর লাইব্রেরির একটা বই দেখলাম, সেটা নিয়ে একটু কথা বলার ছিল। আমি দরজা খুললাম। ও আমার পড়ার টেবিলের দিকে একবার তাকিয়ে তারপর সেই বইটা হাতে নিল, কিন্তু বইটা হাতে নিলেও ওর চোখ ছিল আমার দিকে। কি ভাবছো এত? অ্যাসাইনমেন্টটা নিয়ে বুঝি? তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি আটকে গেছো। আমি অবাক হলাম। ও আমার না বলা সমস্যাটা বুঝে গেল। হ্যাঁ আপু, ওই একটা চ্যাপ্টার কিছুতেই বুঝতে পারছি না। সাইমা আপু চেয়ার টেনে আমার পাশে বসলো। এত কাছে ও আগে কখনো আসেনি। ওর বডি স্প্রের খুব হালকা একটা সুগন্ধ নাকে আসছিল। ও আমার নোটবুকটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখল। তারপর সেই কঠিন সমস্যাটা এত সহজে বুঝিয়ে দিল যে আমি নিজেই অবাক হয়ে গেলাম। দেখো তো এখন বোঝা যায় কিনা, সব কঠিন জিনিস আসলে খুব সহজ হয়, শুধু দেখার চোখটা পাল্টাতে হয়। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। এই মেয়েটা শুধু দাপুটের সিনিয়র বা আম্মুর বন্ধু নয়, ও অসম্ভব বুদ্ধিমতী এবং আমাকে নিয়ে ওর মধ্যে একটা আন্তরিক যত্ন কাজ করে। সেই মুহূর্তে আমার মনে হলো সাইমা আপুর এই নৈকট্যটা, এই যত্নটা আমার কাছে আর বিরক্তিকর কারণ নয়, বরং খুব আরামের। সেই রাত থেকে আমার মধ্যে একটা পরিবর্তন এলো। আমি সাইমা আপুকে এড়িয়ে চলার বদলে অজুহাত খুঁজতে লাগলাম ওর সাথে কথা বলার। একটা ছোট নোট, একটা ক্লাসের বিষয়, যাই হোক না কেন। একদিন ভার্সিটির ক্যান্টিনে বসে আছি। সাইমা আপু তার বান্ধবীদের সাথে ছিল। ও হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিটা ছিল খুব নরম, খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তে আমার হৃদয়ে কেমন যেন একটা ধাক্কা লাগলো। বুকের ভিতরটা হালকা হয়ে গেল। নিলয় পাশে বসেছিল। কিরে অনিক, কি দেখিস? কিছু না। আমি নিজের মনেই ভাবলাম, কলেজের সেই কিং অনিক যে হাজার মেয়ের দিকে ফিরেও তাকাতো না, সে এখন একটা সাধারণ হাসিতেই এভাবে অস্থির হয়ে যায়। আমার সেই অহংকার, আমার সেই রাজত্ব করার চিন্তা, সব কিছুই এই 1 বছরের সিনিয়রের সামনে ফিকে হয়ে যাচ্ছে। এই অনুভূতিটা কি সির্ফ সম্মান, নাকি এর চেয়েও গভীর কিছু? আমার মন চাইছিল সাইমা আপু যেন সবসময় আমার পাশে থাকে, যেন ওর সেই যত্নটা শুধু আমার জন্যই থাকে। সাইমা আপুর প্রতি আমার অনুভূতিটা যে কখন শুধু সম্মান বা নির্ভরতা থেকে ভালো লাগাতে পাল্টে গেছে, সেটা আমি নিজেও টের পাইনি। ইদানিং ওর সাথে কথা বলার জন্য আমি নিজেই বাহানা খুঁজতাম। একদিন বিকেলবেলা ভার্সিটি থেকে ফিরে নিজের ঘরে বসে প্র্যাকটিক্যাল খাতা দেখছিলাম। আমার ডিপার্টমেন্টের সব সমস্যার জন্য সাইমা আপু আমাকে সাহায্য করছিল। আমি ফোন করে ওকে জিজ্ঞেস করেছিলাম, আপু এই জায়গাটা একটু দেখছিলে? কিছুক্ষণ পর ও আমার ঘরে এলো, হাতে 1 কাপ কফি। তোমার প্র্যাকটিক্যাল খাতায় অনেক ভুল আছে, এভাবে লিখলে নাম্বার কমে যাবে। আম্মু কফি পাঠালেও খেয়ে নাও। ও আমার পাশে চেয়ার টেনে বসলো এবং খাতাটা নিয়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলো। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম ওর মনোযোগ, ভ্রুজোড়ার সামান্য ভাঁজ, আর কিভাবে পেন্সিল দিয়ে খুব ধীরে ধীরে ভুলগুলো শুধরে দিচ্ছে। আমি কফি খাচ্ছিলাম আর ও খাতা দেখছিল। হঠাৎ করেই কি হলো জানি না, খাতাটা আমার হাতে দিতে গিয়ে আমাদের হাত দুটো একে অপরের আঙ্গুলে লেগে গেল। সামান্য একটা স্পর্শ, কিন্তু আমার শরীরে যেন ইলেকট্রিক শক লাগলো। আমি ভয়ে দ্রুত হাতটা সরিয়ে নিলাম। কফিটা সামান্য কেঁপে গেল। সাইমা আপু যেন একটু চমকে গেল। ও খাতা থেকে চোখ তুলে আমার দিকে তাকালো। সেই চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু একটা অস্বাভাবিক লজ্জা। আমাদের দুজনের নিঃশ্বাস যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। নীরবতাটা এত তীব্র ছিল যে আমার বুক ধড়ফড় করছিল। দ্রুত নিজেকে সামলে নিয়ে সাইমা আপু প্রায় ফিসফিস করে বলল, অনেক, আমি চাই ভুলগুলো ঠিক করে নিও। ও দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। আমার কপাল ভিজে গিয়েছিল। এতক্ষণে সেই শান্ত, আত্মবিশ্বাসী আপুটা
হঠাৎ করে এত নার্ভাস হয়ে গেল কেন? আর আমার নিজের কি হলো? কেন আমি এমনভাবে চমকে উঠলাম? আমার মনে হলো আমাদের দুজনের মধ্যে একটা অদেখা পর্দা ছিল, যেটাই সামান্য স্পর্শে হঠাৎ সরে গেল। পরের দুদিন আমরা কেউ কারোর সামনে স্বাভাবিক হতে পারলাম না। সাইমা আপু আমাকে এড়িয়ে চলল, আর আমিও ওর ঘরে উকি দিতে সাহস পেলাম না। তৃতীয় দিন সকালে আমরা দুজনেই ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমেছি। আমি গ্যারেজের চাবি নিতে যাচ্ছি আর সাইমা আপু দরজার দিকে। ঠিক তখনই দরজায় কলিং বেলের শব্দ হলো। আম্মু দরজা খুলতেই দেখি সাহেলা আন্টি, সাইমা আপুর মা। সাইমা আন্টিকে দেখেই অবাক। মা, তুমি? ও ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। কতদিন পর দেখা। আমিও আম্মুর পাশে দাঁড়িয়ে আন্টির সাথে কুশল বিনিময় করলাম। আন্টিও খুব আদর করে আমাকে জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা? কিরে শায়লা, হঠাৎ কি মনে করে এলি? আগে একটা ফোনও দিলি না। আসলে আমি সাইমাকে নিয়ে যেতে এসেছি। কথাটা শুনে পুরো ড্রয়িং রুম যেন স্তব্ধ হয়ে গেল। আমার বুকের ভেতরটা হঠাৎ খা খা করে উঠল। নিয়ে যেতে এসেছেন কেন? কিন্তু কেন? আমরা কি কোনো ভুল করেছি? সাইমা কি কোনো অসুবিধা হচ্ছে? না ভাইজান, আপনারা তো আমার মেয়েকে অনেক ভালোভাবে রেখেছেন। আসলে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে, খুব ভালো সম্বন্ধ, তাই ওকে নিতে এলাম। কাল পরশু ওর বাবা এসে কথা বলবে। আমার কানে আর কোনো শব্দ যাচ্ছিল না। বিয়ে? সাইমাপুর বিয়ে? এই কয়েকটা দিনে যাকে আমি মনে মনে অন্যভাবে দেখতে শুরু করেছি, সে এভাবে চলে যাবে? ঘর জুড়ে গভীর নিস্তব্ধতা। আমি, আব্বু, সাইমা সবাই চুপ। হঠাৎ আম্মু নীরবতা ভেঙে দিলেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, যেন তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। না, অসম্ভব। সাইমা কোথাও যাবে না। আমরা সবাই আম্মুর দিকে তাকালাম। আম্মু আবেগপ্রবণ হয়ে বললেন, শায়লা, সাইমাকে আমার খুব ভালো লেগেছে। ও একবার যেহেতু আমার বাড়িতে এসেছে, ওকে আমি আর যেতে দিচ্ছি না। সাইমার সাথে অনিকের বিয়ে হবে। কি বলো অনিকের বাবা? আম্মুর কথায় আমি আকাশ থেকে পড়লাম। আমার বিয়ে সাইমাপুর সাথে? একদম মনের কথা বলেছ। তো সাহেলা, তুমি সাইমার বাবার সাথে কথা বলো। আমরা যেটা বলেছি সেটাই হবে। সাইমা আমাদের বাড়ির লক্ষ্মী। আচ্ছা ভাইজান, সব ঠিক আছে, কিন্তু অনিক আর সাইমা কি রাজি হবে? সাইমা তো অনিকের থেকে বড়। আব্বু সোজা আমার দিকে তাকালেন। অনেক আমার কথা অমান্য করবে না। অনেক রাজি। সাইমা, মামুনি, তুমি কি রাজি? সাইমা আপু চুপ করে রইল। তার চোখ নামানো, মুখটা লাল হয়ে গেছে। ও কি বলবে? ও তো আমাকে সব সময় শাসনই করত। আমি আশা করলাম ও হয়তো বলবে না। সাইমা আপু কিছুক্ষণ চুপ থাকার পর ধীরে ধীরে মাথা তুলল। আমাদের সবার দিকে একবার তাকালো। তার চোখ দুটো আমার দিকে স্থির হলো। তারপর খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, হ্যাঁ, আমি রাজি। আমার শরীরের সব রক্ত যেন মাথায় উঠে গেল। হ্যাঁ, আমি রাজি। তার মানে ও? আমার মনের ভেতরে সেই দাপুটে কিংটা যেন মুহূর্তে একটা রোমান্টিক প্রেমিক বনে গেল। আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছিলাম না। শুধু মনে হলো সাইমা আপুর। সাইমা হ্যাঁ বলার পর বাড়িটা যেন একটা উৎসবের কেন্দ্রে পরিণত হলো। আমার সেই ভার্সিটির রাজত্ব, এর সব চিন্তা উড়ে গেল। এখন একটাই চিন্তা, সাইমা আপু আমার বউ হতে চলেছে। বিয়ের আয়োজন শুরু হলো বিশাল পরিসরে। আব্বু আম্মু যেন হুট করে পাওয়া এই সম্পর্কটাকে দুহাত ভরে স্বাগতম জানালেন। প্রথম দিন আমার বন্ধুরা যখন এই খবরটা শুনল, তারা তো বিশ্বাসই করতে পারছিল না। কিরে অনেক, যাকে দুদিন আগেও বলতিস বিরক্তিকর সিনিয়র, তাকেই বিয়ে করছিস? তাও আবার সে তোর চেয়ে 1 বছরের সিনিয়র।
আমি এখন হাসতে পারি, তখন রাগ হতো। এখন এই সিনিয়রগিরিটাই আমার কাছে আদুরে লাগে। তোর ভাবিকে নিয়ে ঠাট্টা করিস না। আর শোন, এখন থেকে আমার কিংডম শুধু ভার্সিটিতে নয়, আমার বাড়িতেও চলবে। আমার কুইন তো আমার সাথেই থাকবে। বিয়ের দিনগুলো ছিল স্বপ্নের মতো। হলুদ মেহেন্দি সব অনুষ্ঠানে সাইমা আপুর সেই শান্ত গম্ভীর ভাবটা ভেঙে গিয়েছিল। সেও হাসছিল, লজ্জা পাচ্ছিল। আমার চোখে চোখ পড়লেই সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিত। এই নতুন সাইমাকে দেখে আমার ভালো লাগাটা কয়েকগুণ বেড়ে গেল। আমি এখন শুধু অপেক্ষা করছিলাম কবে আমরা শুধু দুজন এক হব। অবশেষে এলো সেই রাত, আমাদের বাসর রাত। আমি রুমে ঢুকলাম। পুরো ঘরটা ফুলে আর মোমের নরম আলোয় সাজানো। সাইমা আপু ঘুমটা দিয়ে খাটে বসে আছে। আমি দরজা বন্ধ করে এগিয়ে গেলাম। আমার বুকের ভেতরটা কাঁপছে। যাকে নিয়ে আমি এতদিন এত অহংকার করেছি, ঝগড়া করেছি, আজ সে আমার পাশে। আমি ধীরে ধীরে তার পাশে বসলাম। খুব আলতো হাতে তার মুখের ওপর থেকে ঘোমটাটা তুলে ধরলাম। সাইমা আপু চোখ তুলে তাকালো। তার চোখে জল ছিল না, ছিল গভীর এক অনুভূতি। তুমি এত চুপ কেন সাইমা? সাইমা আপু আমার হাতটা ধরল। আমি ভাবিনি এভাবে সব হবে। তুমি তুমি আমার শাসনগুলো হয়তো পছন্দ করতে না। প্রথম দিকে করিনি, স্বীকার করছি। কিন্তু তুমি যখন আমার দিকে তাকাতে, যখন আমার ভুলগুলো শুধরে দিতে, তখন বুঝতাম এই শাসনের মধ্যে কোনো রাগ নেই, শুধু স্নেহ আর যত্ন ছিল। আমি আরেকটু কাছে গেলাম। সাইমা, তুমি আমার চেয়ে সিনিয়র ঠিক, কিন্তু তোমার এই সিনিয়রগিরি আমাকে তোমার প্রতি আকর্ষণ করেছে। তুমি শুধু আমার মা বাবার কাছেই নয়, আমার জীবনেও একটা অনিবার্য অংশ হয়ে উঠেছিলে। আমি তোমাকে ভালোবাসি সাইমা। সাইমা আপুর চোখ দুটো চিকচিক করে উঠল। অনেক, আমি জানতাম তুমি আমাকে একটা দায়িত্বহীন ছেলে ভাবো, কিন্তু তুমি যখন কলেজ থেকে এসে ট্যুরের গল্প করতে, ভার্সিটি রাজত্ব করার কথা বলতে, তখন আমার খুব হাসি পেত। আমার মনে হতো এই ছেলেটাকে যদি একটু সামলে দেওয়া যায়। আর তুমি যখন সেই শাশুড়ির বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টে আমার যত্ন নেওয়াটা উপভোগ করতে শুরু করলে, তখন আমারও মনে হতে শুরু হলো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি অনেক, তোমার কিংডম আমার ভালো লাগে, আর তোমার এই আদুরে ছেলে মানুষই আমাকে আরও ভালো লাগে। ওর এই স্বীকারোক্তি শুনে আমার মনে হলো আমার আর কিছু চাওয়ার নেই। সে আমার প্রতি দুর্বল ছিল। এই কথাটা জানাটাই আমার জীবনের সেরা জয়। আর কোনো কথা নয়। আমি ধীরে ধীরে সাইমা আপুর আরও কাছে গেলাম। এই প্রথম আমি আমার ভালোবাসার মানুষকে স্পর্শ করতে যাচ্ছি। আমি ওর কপাল, চোখ আর তারপর আলতো করে ওর ঠোঁটে নিজের ঠোঁট রাখলাম। শুরুতে একটা সামান্য লজ্জা ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই লজ্জা গভীর উষ্ণ ভালোবাসায় পরিণত হলো। ওর হাতের মুঠো আমার শার্ট শক্ত করে চেপে ধরল। এই অনেক, আসতে দাও প্লিজ। ওয়েট জান পাখি, আর একটু। তো দর্শক, আমরা আজকের গল্পের শেষের দিকে চলে আসলাম। চলুন শেষ কিছু কথা বলে সবার থেকে বিদায় নেই। আমার নতুন জীবন শুরু হলো। যে মেয়েটা আমার ওপর নজরদারি করতে এসেছিল, সে এখন আমার হৃদয়ের রানী। ভার্সিটিতে সে আমার সিনিয়র, কিন্তু রাতে সে শুধু আমার একান্ত আপন, আমার আদুরে সাইমা। কি ব্যাপার, সবাই লাইক কমেন্ট করা ছাড়াই চলে যাচ্ছ? সবাই গল্পের একটা করে রিভিউ দিয়ে যাবে, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী গল্পটি শোনার অনুরোধ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।